অনেকবার আমাদের আর্তনাদ, আমাদের কান্না, আমাদের ন্যায্য দাবি দেওয়ার কথা তাদেরকে জানাইছি, কিন্তু তারা তাদের স্বার্থের কথাই চিন্তা করছে, তারা আমাদের কথা কখনো চিন্তা করে নাই আর করে না। আমাদের ইভেন যখন আসিফ মাহমুদ এবং নাহিদ সরকারে ছিল, তারা যতদিন সরকারে ছিল তারা কোনোদিন আমাদের এই বিচার নিয়ে কোনোদিন তারা মুখ খোলে নাই। তারা যখন সরকার থেকে পদত্যাগ করে যখন সাধারণ মানুষের কথা এসেছে তখন তারা বিচারের কথা বলেছে। আমরা ভালো নেই, আমাদেরকে ভালো রাখতে হলে আমাদের ভাষাগুলো বুঝতে হবে। শহীদদের যে প্রাণের দাবিগুলো তার সন্তান হারিয়েছে, ওই সুন্দর চেয়ারে বসে সেগুলো স্বপ্ন দেখে তারা বিনষ্ট করছেন, শহীদদের স্বপ্ন বিনষ্ট করছেন। এই নতুন গণ অভ্যুত্থানের বাংলাদেশে যারাই এই ধরনের স্বপ্ন বিনষ্ট করবেন, হোক সে উপদেষ্টা, হোক সে দলের কোনো আমলা, তারা কিন্তু ঠিকই সেই আসামির কাতারে আজ হোক কাল হোক অবশ্যই অবশ্যই আমরা হাজির করব। এটাই হবে আমাদের শহীদ এবং আহত যোদ্ধাদের প্রতিশ্রুতি। আমরা নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট আর দেখতে চাই না। সামনে নির্বাচন আসছে, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন। আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা রাজপথে ন্যায্যতার কথা বলি, আন্দোলন সংগ্রামের কথা বলি, মানুষের অধিকারের জন্য কথা বলি, আমরা এখনো তাদের সাথে দেখা করতে পারিনি, কিন্তু দেখা করেছেন বিভিন্ন আমলা, রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী, অমুক সবক, এরা দেখা ঠিকই করছেন, আমরা দেখা করতে পারছি না। এটাও আমাদের জন্য লজ্জা। আজকে যে শহীদ পরিবার তার সন্তান হারিয়েছে, এখনো চোখের পানি পড়ছে। আজকে যে আহত যোদ্ধা পা হারিয়েছে এই দেশের জন্য, আমরা এখনো দেখা করতে পারছি না। আমরা দেখা করব না এইভাবে। আমাদেরকে দেখা করার জন্য আমাদেরকে নিতে আসতে হবে। আমরা ওখানে যে দেখা করতে চাই না। এই দেশ আমাদের রক্তের বিনিময়ে, সুতরাং তারা অবশ্যই, আমরা আশা করি অচিরে আমাদের সাথে যোগাযোগ করে এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, তাদেরকে অভ্যর্থনা জানাবে। বাতাস আপনারা উপভোগ করতে পারেন নাই। আপনারা মনে রাখবেন, আপনারা অনেকে বাহিরে ছিলেন, দেশে আসার আপনাদের সব সাহস আপনাদের ছিল না। আজকে আপনারা এই জুলাই আকাঙ্ক্ষা 2000 শহীদের রক্তের বিনিময়ে আপনারা এই বাংলাদেশে আবার পুনরায় দেশে ফিরে আসতে পেরেছেন। আশা করব আপনারা এই জুলাইয়ের সঙ্গে এবং শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে কোনো প্রকার কোনো গাদ্দারি করবেন না। যদি আমরা দেখতে পেরেছি অনেক সময় ধরে অনলাইন মিডিয়ায় তারা যেন এই জুলাই গণভোট তারা ন্যায়ের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে। দয়া করে এগুলো করবেন না, এগুলো বন্ধ করেন। আপনারা এই জুলাইকে যারা ধারণ করেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আপনারা দেশে আসতে পেরেছেন এবং দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, আপনারা মামলা, গুম, খুন, আয়নাঘর থেকে আপনারা বের হতে পেরেছেন। দয়া করে আপনারা অবশ্যই, আমি মনে করি আপনার প্রতিটা দল সংগঠন যাতে আপনারা নিজেরাই সবাই প্রচার প্রচারণা চালাবেন। আপনারা যেন বাংলাদেশের মানুষ আপনার পুনরায় সবাই, প্রতিটা মানুষ জাতীয় ভোটে যদি নাও আসে, অবশ্যই আপনারা গণভোট, হ্যাঁ ভোট দিয়ে আপনারা বাংলাদেশের বিজয় করবেন। এবং বাংলা যদি এটা না করতে পারেন, তাহলে বাংলাদেশের আবার ফেসিবাদ ফিরে আসবে। আপনারা দেখে নিয়েন, এই ফেসিবাদ আবার বাংলাদেশে চলে আসবে এবং ফিরে আসবে। দয়া করে আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন এবং গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করবেন আপনারা, ইনশাআল্লাহ। আশা করি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন এবং শহীদ হাদির যে আকাঙ্ক্ষা বাংলাদেশের, সেটা আপনারা বাস্তবায়ন করবেন। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখানে আজকে 1.5 বছরের ভিতরে যদি একটা রায় বাস্তবায়ন করতে পারতো, যে বুঝতে পারতাম যে একটা আসামি তারা ফাঁসি দিতে পারে, তাহলে বুঝতে পারতাম যে না, সরকার আমাদের জন্য একটা কাজ করে। এই যে সরকার যে একটা রায় বাস্তবায়ন করতে না করাতে আজকে আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই শহীদ হয়েছে। তো আমি সরকারের কাছে একটাই দাবি করব, অন্তত পক্ষে নির্বাচনের আগে আমাদের একটা হত্যার বিচারটা করে যান, রায়টা বাস্তবায়ন করে যান। আমি মোহাম্মদ রেজাউল করিম, শহীদ রিয়াদের বড় ভাই। তো আমাদের প্রাণের দাবি, সকল শহীদ পরিবারের একটাই দাবি, অন্তত পক্ষে একটা রায় বাস্তবায়ন করে যান, যাতে আমরা বলতে পারি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটা বিচার করে গেছে। এই বিচারের কাজটা সরকারের করা উচিত ছিল। আমরা গণ অভ্যুত্থান করেছি, জীবন দিয়েছি, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। আমরা জীবন দেওয়ার পর নতুন একটা দেশ গঠন করেছি। নতুন দেশে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে একজনকে বসাইছে। তো আমাদের এই বিচারের আকাঙ্ক্ষা, বিচার, দেশটা সুন্দর করার দায়িত্ব একজনের হাতে তুলে দিয়েছিলাম।
আজকে আমরা দেখতে পাচ্ছি কি বিচার করবে তো দূরের কথা, আমরা আন্দোলন সংগ্রাম করেও বিচার পাচ্ছি না। এজন্য খুবই হতাশা আমরা ভোগ করতেছে ও খুবই কষ্টের মধ্যে আছে। দেখেন আজকে যে আমরা সংবাদ সম্মেলন করতেছি, এই যে কষ্টের মধ্যে আছি বা আমরা আন্দোলন করতেছি, এই কাজগুলো দেখা যাচ্ছে যে সরকার পর্যন্ত পৌঁছায় না। আজকে যে আমরা জীবন দিয়েছি, সংগ্রাম করছি, এই কাজগুলো সরকার পর্যন্ত পৌঁছায় না। প্রধান উপদেষ্টা হিসাবে আমরা যাকে বসাইছি, ওনার দায়িত্ব ছিল যেন এই বিচারের কাজগুলো করা। আজকে প্রধান উপদেষ্টা বিতর্কের মুখের মধ্যে পড়ে গিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায়ের আড্ডার মধ্যে বলতেছে, সমালোচনা করতেছে যে যেই আকাঙ্ক্ষা নিয়ে প্রধান উপদেষ্টা বানাইছে বা উপদেষ্টা পরিষদ গঠন করছে, যারা এখন পর্যন্ত বিচারই পায় নাই, তাহলে আমরা কোন দেশের মধ্যে বসবাস করতেছি? তারা আন্দোলন সংগ্রাম করে বিচার পাচ্ছে না। এজন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ এবং আবদার, আমাদের বিচারের কাজ যেন সম্পন্ন করে এই দেশে একটা শৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে যায়। করে পার পেয়ে যায়, আমাদের ছেলেদের খুন করে পার পেয়ে যায়, আসামি ধরে ছেড়ে দেয়, ওদের বিচার করা হয় না কেন? এই সরকার কি অন্ধ নাকি কানে শুনে না, নাকি বোবা, নাকি অভিনয় করতেছে, নাটক করতেছে উনি এখানে বৈশা? এটা কোন ধরনের নাটক? তা আপনি এটা ফল পাইবেন, এর বিচারও আপনি পাইবেন। আপনি শহীদদের সাথে অন্যায় করছেন, রক্তের সাথে বেইমানি করছেন, আল্লাহ আপনার বিচার করবে। আপনার তো কোনো শহীদ হয় নাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনার তো কোনো অঙ্গহানি হয় নাই, আপনার তো কোনো কিছু হয় নাই, তাই হাদিকে খুন করা হয়েছে, এটা নিয়েও নাটক করা হইতাছে। এই সন্ত্রাসকে ধরা হইতাছে না কেন? হাদিরে তো ওরা ভয় পাইছে, এই জন্য খুন করছে। হাদি তার শহীদের কথা বলছে, ন্যায্য অধিকার চাইছে, ওই ইনসাফের লড়াইয়ের কথা বলছে, ইনসাফের কথা বলছে, তো এই জন্য হাদিকে বাঁচতে দেওয়া হয় নাই, ওরে শেষ করা হয়েছে। যে ওরে রাখলে তো আমাদের শেষ করবে, ও হাদিরে ভয় পাইছে ওরা, এই জন্য হাদিকে বাঁচতে দেয় নাই। তা আমাদের শহীদদের মাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমরা বিচার পাইলাম না, আমরা কোনো কিছুই পাইলাম না, আমাদের ন্যায্য অধিকারও পাই নাই। শহীদের মা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক একটা কবরের সামনে যখন জানতে পারছে তার ছেলেকে ওখানে বেওয়ারিশ ভাবে দাফন করছে, ওই 114টা কবরের মধ্যে একটা গাছের সামনে, মানে কবরস্থান একটা গাছের সামনে উনি প্রতিনিয়ত যেহেতু কান্নাকাটি করত। খুবই আশ্চর্যজনক ভাবে ওই গাছের নিচেই আমার ভাইয়ের লাশের সন্ধানটা পাওয়া গেছে। এই ইন্টারিম সরকারকে বলতে চাই, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকার দীর্ঘ 1.5 বছরে মাত্র 61টা পুলিশ ধরছে, মাত্র 61টা। যেখানে 1400 অধিক মায়ের সন্তানকে যদি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে মাত্র 1.5 বছর 61টা পুলিশ ধরা হয়েছে। আমি আজকের ঘটনা একটা বলি সংক্ষেপে। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটু আগের একটা ঘটনা, আপনার মাজারের সামনে এক মহিলা দেখলাম, মানে অনেকগুলো মানুষ মানে দেখতেছে একটা কি জানি, ওখানে যে দেখলাম এক মহিলা আর কি রাস্তায় পড়ে আছে, তার মরদেহটা। তো আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, স্যার এখানে কি হয়েছে? বললো যে তার উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে মাজারের সামনে, একদম নারীগুলো সব বের হয়ে গেছে। পরে পুলিশকে বললাম, আসামি কি ধরছেন? ড্রাইভারকে কি ধরছেন? না, ড্রাইভার পালিয়ে গেছে। পরে বললাম, গাড়িটা কি ধরছেন? গাড়িটা তো আমরা ধরি নাই, গাড়িটা এখনো কোথায় আছে আমরা জানি না। তাহলে বলেন আমাদের সরকার, ইন্টারিম সরকার, এই পুলিশ কিভাবে সংস্কার করবে বলেন? দিন দুপুরে একটা মানুষকে মানে মানুষের উপর দিয়ে বাস চলে গেছে, অথচ পুলিশ কিছুই করে নাই। এই ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার হয়েছেন, ক্ষমতা ছাড়ার আগে আমাদের ভাইদের হত্যার বিচার করবেন। 60-এর উপরে আহত হয়েছেন, তাদের মধ্যে অসংখ্য পঙ্গু হয়ে গেছেন। এই পঙ্গুত্বগুলো এতটাই জটিল, আপনারা হয়তো দেখেছেন, বাট আমি একেবারে ওয়েল কানেক্টেড ছিলাম, যেই কারণে আমার এইগুলা নিতে অনেক কষ্ট হয়। তো আমি শহীদ পরিবার এখানে যারা আছেন, আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো,
সরকারের সঙ্গে আমার 33 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, সেটা হলো এই রাষ্ট্র তখনই আপনার কথা শুনবে যখন এই রাষ্ট্রের গলা টিপে ধরতে পারেন। আপনাদের যদি এই গলা টিপে ধরার ক্ষমতা থাকে তাহলে নিশ্চিত থাকেন আপনাদের এই বিচার হবে, নতুবা এই রাষ্ট্র আপনাদের বিচার করবে না, অধিকার আদায় করবে না। থ্যাংক ইউ। মানবিক মর্যাদা ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, আগামী গণঅভ্যুত্থানগুলো হতে বেশি সময় লাগবে না, এটা নিশ্চিত থাকেন। কেন এই কথা বলছি, আপনারা যদি 24-এর আগ পর্যন্ত দেখেন এই দেশের প্রচার মাধ্যম, এখানে অনেক মিডিয়া আছেন, একেবারে পরিষ্কার কথা, 24 পর্যন্ত এই প্রচার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রক ছিল কারা? ক্ষমতাশালীরা ছিল, অলিগার্ড শ্রেণী ছিল, বিভিন্ন প্রকার সুবিধা গোষ্ঠী এরা নিয়ন্ত্রণে ছিল। নিয়ন্ত্রণে রেখে এরাই মানুষকে যে ইনফরমেশনটা দিত সেটাই মানুষকে মেনে নিতে বাধ্য হতো। কিন্তু 24-এ এসে প্রত্যেকের হাতে প্রচার মাধ্যম, এখন কিন্তু মানুষ এখন জাজ করতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। প্রধান উপদেষ্টা সার্জিসকে এবং নাহিদকে দেখাই দিছে, বলছে যে এইসব বিষয় নিয়ে নাহিদ আর সার্জিস আপনাদের সাথে কথা বলবে। তাহলে এবার আপনারা চিন্তা করেন দেশ কারা চালাইছে? তারা আমাদের জন্য কিছুই করে নাই। পরবর্তীতে বলছে না, উপদেষ্টা বলছে এগুলো করা সম্ভব না, বিভিন্ন রকমের। আমরা তাদের সাথে অনেকবার মিটিং করেছি, অনেকবার আমাদের আর্তনাদ, আমাদের কান্না, আমাদের ন্যায্য দাবি দেওয়ার কথা তাদেরকে জানাইছি, কিন্তু তারা তাদের স্বার্থের কথাই চিন্তা করছে, তারা আমাদের কথা কখনো চিন্তা করে নাই আর করে না। আমাদের ইভেন যখন আসিফ মাহমুদ এবং নাহিদ সরকারে ছিল, তারা যতদিন সরকারে ছিল তারা কোনোদিন আমাদের এই বিচার নিয়ে কোনোদিন তারা মুখ খোলে নাই। তারা যখন সরকার থেকে পদত্যাগ করে যখন সাধারণ মানুষের কথা এসেছে তখন তারা বিচারের কথা বলেছে, গণকবরের কথা বলেছে। এখন হাদিকে আজকে জীবন দিতে হতো না, হাদিকে আজকে জীবন দিতে হতো না। তার প্রধান কারণ হচ্ছে এই সরকারের বিশ্বাসঘাতকতা। এই সরকার আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করেছে। এই সরকার বিচার করতে ব্যর্থ হয়েছে, এই সরকার আসামি গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আমরা বারবার সরকারকে বলেছি যে আপনারা আসামি গ্রেফতার করুন, তারা আসামি গ্রেফতার করে নাই। তারা আছে, আমরা উদারত আহ্বান জানাবো। সরকার এখন যে কয়দিন আছে ক্ষমতায়, আমরা তাদেরকে উদারত আহ্বান জানাবো। এখন যাদের গেজেট হয় নাই, শহীদ পরিবার যারা আছে যাদের এখনো গেজেট হয় নাই, এবং যারা আহত আছে যাদের এখনো গেজেট করা হয় নাই, তাদের গেজেট গুলো পরিষ্কার ভাবে করা হোক।